সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সমন্বয়কদের কুকীর্তিগুলো বা ক্রাইমগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তবে দুই একটা ক্রাইম, বেশি না। প্রথমত একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাই, তারপর আমি আলোচনায় যাচ্ছি। আচ্ছা, লেটস প্লে দ্য ফুটেজ। এইটা এইটা ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এক তরুণীর মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে 1 মিনিট 12 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়। হ্যাঁ, একটু থামালাম। এই দেখতে পাচ্ছেন, সমন্বয়কদের সাথে একজন নারী বেডে আকাম কুকাম করছে। এই দেখতে পাচ্ছেন, দেখালাম। আর একটু প্লে করি, লেটস প্লে। এরা হচ্ছে সমন্বয়ক, শয়তান। আচ্ছা, ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে ওই তরুণী কক্ষে প্রবেশ করছেন। এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন। তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান। এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন। একটি মদ হ্যাঁ দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, একটু পরে ন্যাংটা হয়ে যাবে। দুইজন ন্যাংটা হয়ে একজন আরেকজনকে কামড়াকামড়ি করবে। ঠিক আছে, শোনা যাক। ভর্তি বোতল হাতে নেন ওই তরুণী। আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস দেখা গেছে। স্যান্ডেলিনা সো আচ্ছা, এড রূপচর্চায় এড চলে আভিজাত। এসেছে, দুঃখিত। আচ্ছা, তো আরেকটু দেখাই, আরেকটু। যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওই নারী। নিজের নামের ফেসবুক আইডি থেকে তিনি লিখেছেন, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে রাতে সহযোদ্ধারা অনেকেই তার বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি তার স্বামীও জানেন। এখন ক্ষমতা আর পদ পাওয়ার লোভে ভিডিওটি বিশ্রী ক্যাপশন যুক্ত করে পোস্ট করা হয়েছে। আচ্ছা, সে বলেছে জুলাই অগাস্টে আন্দোলনের সময় তার বাড়িতে মেহমান বা অতিথি আসতো, অতিথি পাখিরা আসতো খাবার খাওয়ার জন্য। সে দেদার সে খাবার তাদেরকে খাইয়ে দিত। বুঝতে পারছেন? এখন এই সমন্বয়ক শয়তানরা যে সমস্ত আকাম কুকাম করেছে, এর মধ্যে একটি হলো মাগিবাজি, আরেকটি হলো মদ পান করা, আরেকটি হলো ওই সময়ের ভিতর খুন খারাপি রাহাজানি সন্ত্রাস চালানো। আর এখন এই সমন্বয়ক শয়তানরা কি করছে, সারা দেশব্যাপী চাঁদাবাজি করে পয়সা কামাই করতেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভুয়া এবং অনৈতিক কাজ করে পকেট ভারী করছে, পকেটকে প্রেগনেন্ট বানাচ্ছে। এদের আগাম কুকামের শেষ নাই। এই জন্যই তো আমাদের মুফতি কাজী ইব্রাহিম হুজুর বলেছিলেন, সমন্বয়ক এমন একটি আজাব, যে আজাবের কথা কুরআনে আল্লাহ বর্ণনা করে নাই, হাদিসেও নাই। এই আজাব বাংলাদেশের মানুষের উপর নাজিল হয়েছে। ঠিক আছে, আসলে সত্যি বলেছেন। তো এরা এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করছে না। এখন এবং রিসেন্টলি এই সমন্বয়কদেরকে মানুষ পিটানো শুরু করেছে। সেদিন দেখলাম একটা সমন্বয়ককে মানুষ এমন পিটিয়েছে, পিটানোর ফলে তার কপালের এক সাইডে ময়মনসিংহের বনরুটি বানিয়ে এখানে সেট করে দিয়েছিল। ঠিক আছে, গেল এইটা। আরেকটু শোনা যাক না, শুনি, তারপর আরেকটি সমন্বয়কের নিয়ে আসবো, কুকীর্তি নিয়ে আসবো। ভিডিও ভাইরালের এই ঘটনাটি ঝিনাইদহ জেলার। এদিকে এই ঘটনার পর 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাদের দুজনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া শুনতে পেরেছেন, দুইজনের পদ সাময়িকভাবে করা হয়েছে, মানে রিমুভ করা হয়েছে। আচ্ছা, গেল এটা। এখন এই যে এই সমন্বয়কের বেডে একটা মহিলা গেল, কারণটা কি? কারণ এই মহিলাটা ছিল তার জুলাই আগস্টের গনিমতের মালে গনিমত। হুম, জুলাই আগস্টে তাদের যে মুভমেন্ট ছিল, এটিকে তারা জিহাদ মনে করে থাকে। আপনারা জানেন, অবশ্যই জানেন, জিহাদ করলে শত্রুপক্ষের অর্থাৎ কাফির পক্ষের নারীদেরকে জিহাদিরা গনিমতের মাল হিসাবে ব্যবহার করতে পারে। এটা অন্য কারো বউ হোক, বোন হোক, বা মা হোক, খালা হোক, তাতে কোনো যায় আসে না। তো
তো তারা তো এই কাজটি করেছে, গেল না এইটা? এটা তো হলো। আচ্ছা, এখন এই যে সমন্বয়ক সার্ভিস মলম, তারপর হুসনাই আব্দুল্লাহ, তারপর আরো আরো যে রাফি টাফি, এই যে সমন্বয়কগুলো আছে না, জুলাই আগস্টের সময় আমি দেখেছি এই সমন্বয়করা এই যে কি জানি একটা নুসরাত তাবাসসুম, ময়হার মা গয় জি আই, নুসরাত তাবাসসুম মা, হুম, জি, আচ্ছা, বললাম না, লজ্জা লাগে। তা সে সহ আরো কয়েকজন গনিমতের মাল, অর্থাৎ তাদের যৌনদাসীদের কুলে পিঠে চড়ে বুকে হাত রেখে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট করেছিল। তা আমার মনে হয় এই নুসরাত তাবাসসুম সহ আরো যতগুলো নারী সমন্বয়ক ছিল, বামাতি, তারপর কমিউনিস্ট, তারপর ওই আরো যেগুলো বেপরদা নারী আওরত ছিল, হ্যাঁ, বেপরদা আওরত ছিল, এরা 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 সবাই সবাই এই সমন্বয়কদের বেডে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আজকের এই ভিডিও ফুটেজটি প্রমাণ করে দেয়। আচ্ছা, এছাড়াও ফাঁসানোর জন্য এই ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরাইরা। না 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 না, এগুলো এগুলো ফালতু কথা, ফাঁসানোর জন্য না, তোমরা এমনিতেই ফেসে গেছো। আচ্ছা, গেল এটা। এই সমন্বয়করা মাগিবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, মদ মদ পান করা, এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো বর্তমানে তারা করছে না। সারা দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এই সমন্বয়কদের আন্দোলন ছিল, মুভমেন্ট ছিল একটি বিজনেস। হ্যাঁ, ঠিক আছে। তো কত বলবো, আরেকটি উদাহরণ দেখাই, আরেকটা সমন্বয়ক সার্ভিস মলম। আচ্ছা, তার ব্যাপারে ডাক্তার তাসনিম কি বলেছে, এটা এটা এখানে সম্পূরক, এই জন্য এটা দেখাচ্ছি। এই তাসনিমও হচ্ছে, ডাক্তার তাসনিমও হচ্ছে সমন্বয়ক, এইটা হচ্ছে শিয়াল, কে 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 করে সার্ভিস মলম, মলম বিক্রি করে। আচ্ছা, তার সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের শতাধিক মাইক্রোবাস নিয়ে পঞ্চগড়ে শোডাউন দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি সার্জিসের কাছে জানতে চেয়েছেন এ ব্যয়বহুল শোডাউনের অর্থায়ন এলো কোথা থেকে। এটাই তো আমার কথা, আমাদের কথা। আচ্ছা, আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা এমনটি জানতে চান। এ পোস্টে তাসনিম যারা লিখেছেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক নেতাকর্মী হিসাবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপরে কি লিখেছেন, তুমি সার্জিস কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলেও এই মুহূর্তে কোনো অর্থ নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগ নেই। তোমার এই সাদাসিধা জীবনযাত্রার কথা আমাকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছিল। কিন্তু এই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এ অর্থায়ন ও ব্যবস্থাপনা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল সত্যতা ও জবাবদিহির ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। শুভেচ্ছান্তে যারা আপু। আচ্ছা, আপু কিন্তু তাকে তাকে পরামর্শ দিচ্ছে এই বলে যে তুমি এই বিষয়টি জনগণের সামনে যৌক্তিকভাবে ক্লিয়ার করো, হ্যাঁ, না হলে আমাদের বদনাম হবে, মুন্নি বদনাম হবে। আচ্ছা,
সে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত যায় উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দেয় শতাধিক গাড়ির বহর নিয়ে। তো আমার কথা হচ্ছে, এই শোডাউন সে কোথায় করলো? টাকা কোথা থেকে পেল? দেখুন ভাই, আমি বা আমরা এই প্রশ্নটি করছি না, তার দলের মানুষই এই প্রশ্নগুলো করছে। এখন যে সার্ভিস মলমের হাতে পকেটে 1 টাকা পর্যন্ত ছিল না, জুলাই অগাস্টে সে সেরা স্যান্ডেল পরে সেরা পাঞ্জাবি পরে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট করেছিল, হঠাৎ করে সে শতাধিক গাড়ির আয়োজন করলো থেকে। সে অবশ্য অন্য একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যা হলো যে এই গাড়িগুলো নাকি তার বন্ধু বান্ধবেরা দিয়েছে, বা মানে দলের নেতাকর্মীরা এই গাড়িগুলো টাকা পয়সা দিয়ে গাড়িগুলোর আয়োজন করেছে। দলটি সদ্য প্রসূত দল। এই দল ভালোভাবে উঠেও দাঁড়াতে পারে নাই। একটা 3-4 দিন বয়সের একটা দল কি করে এত টাকা পেল, যে টাকাগুলো দিয়ে গাড়ির শোডাউন করতে পারলো? প্রশ্নটা তো এইখানেই। তাহলে এই টাকাগুলো কোত্থেকে এলো? এই টাকাগুলো হচ্ছে দুর্নীতি থেকে আসা টাকা, করাপশন। আপনারা অবশ্যই জানেন সার্ভিস মলম বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশ থেকে পেয়েছে। এই কোটি কোটি টাকা সে পেয়েছে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য। সুতরাং তার টাকার অভাব নাই। আর বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, হ্যাঁ, তারপর পদ বাণিজ্য করে, হ্যাঁ, চাকরির জন্য পদ বাণিজ্য করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, বা অলরেডি হয়ে গিয়েছে। সুতরাং তার টাকা পয়সার অভাব নাই। ফকিন্নির পুলা ফকিন্নি এখন মানে শেখ হাসিনার পতন ঘটিয়ে কোটি টাকার মালিক হয়েছে। বুঝতে পারছেন? তো সে যে 100টা গাড়ির শোডাউন করলো, কোথায় করলো? বাংলাদেশের মঙ্গা অধ্যুষিত এলাকায় সে এই কাজটি করেছে। সে পঞ্চগড়ে এই শতাধিক গাড়ির শোডাউন করেছে। তো পঞ্চগড়ের মানুষ কি মানে দারিদ্র মুক্ত হয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে এই দারিদ্র পীড়িত মানুষের মুখে চপেটাঘাত করার মতোই হচ্ছে এই গাড়ির বহর দিয়ে শোডাউন করা। সে কি আসলে গরিব মানুষের প্রতিনিধি? গরিব মানুষের কাছে তাকে যেতে হলে কোটি কোটি টাকার শতাধিক গাড়ি নিয়ে কেন যেতে হবে? আমাকে সেটার উত্তর দিন তো আপনারা। সে গরিব মানুষের কাছে পায়ে হেঁটে মিছিল করে গেল না কেন? আপনারা আমি একটা কথা বলি, একজন বড় বা মহান নেতা হতে হলে তাকে গরিব মানুষের কাতারে গিয়ে দাঁড়াতে হয়, তাদের মতোই হতে হয়। এই যে ভারতের মহাত্মা গান্ধী, উনি উনি প্রায় ন্যাংটা স্যাংটা অবস্থায়, মানে কাপড় চোপড় ন্যাংটা স্যাংটা অবস্থায় মানে চলাফেরা করতেন। আপনারা তার ইমেজ দেখেছেন তো? দেখলে মনে হয় যে এই লোকটা পৃথিবীর এত বড় নেতা হওয়ার পরে, হ্যাঁ, মানিস মানিস একটা সাদা মানে কাপড় পেঁচিয়ে সে চলাফেরা করে কেন? আপনারা মনে করতে পারেন, বা করলো কেন? এটির জবাবে তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু বি ওয়ান উইথ পুয়ার পিপল, কমন পিপল। আমি গরিব মানুষের মতোই হতে চাই বলে আমি এই ধরনের ড্রেসকে বেছে নিয়েছি। এইখানে এই বড় বড় মানুষ আর ওই সার্ভিস মলমদের মধ্যে পার্থক্য রয়েছে। বুঝতে পেরেছেন? সে যদি এই শোডাউনটা করতো, এই শোডাউন না করে সেরা স্যান্ডেল, সেরা পাঞ্জাবি পরে গরিব মানুষদের কাছে গিয়ে হাজির হতো, তাহলে এটা মেক সেন্স করতো। মনে হতো যে সে তাদেরই একজন। কিন্তু কোটি কোটি টাকার শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করে গরিব গলির ভিতর, দারিদ্র পীড়িত গলির ভিতর দিয়ে গরিব মানুষের কাছে যাওয়াটা মানে অন্য একটি জিনিস প্রমাণ করে যে সে তাদের মানুষ না। ঠিক আছে? সে
তার গুরু পিনাকি ভট্টাচার্য বলেছে ফেসবুকের পোস্টে বলেছে সার্ভিস মলম আম, রিকশায় চড়ে যেতে পারতো। হ্যাঁ, এটা মেক সেন্স করতো। তো আসলে এরা গরিব মানুষের মানুষ না, এরা গরিব মানুষদের কাছে কোটি শতাধিক গাড়ি নিয়ে যাচ্ছে, গিয়ে যাবে, ভবিষ্যতে যেতে থাকবে গরিব মানুষদেরকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্তই থাকুক, আর কথা বলতে চাচ্ছি না। এই সমন্বয়কদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।